দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন, আছেন জনাব অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। আশরাফ ভাই, আপনি জানেন যে এই কিছুক্ষণ আগে আমরা যেই সংবাদটা দেখলাম সেটা হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতিতে একমত হয়েছে। আপাতত একটা স্বস্তির খবর পাওয়া গেল। বেশ কয়েকদিন ধরে তো এটা নিয়ে একটা টেনশন ছিল। নিশ্চয়ই, অবশ্যই সেটি স্বস্তির খবর, কারণ এমনিতেই অনেক বছর ধরে গোটা বিশ্ব এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে দ্বারা নানানভাবে আক্রান্ত হচ্ছে গোটা বিশ্বের মানুষ, অর্থনীতি, সব কিছু। এবং কোনো একটি অঞ্চলে সারা বিশ্বের যখন যুদ্ধ হয় তার ক্ষতি বা প্রভাব কিন্তু শুধু ওই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন গ্লোবাল ভিলেজে আমরা বাস করি, কোনো একটি অঞ্চলে কোনো একটি দেশের সংকট কোনো না কোনোভাবে অন্যান্য দেশকে আক্রান্ত করে। তো ফলে দুটি যুদ্ধ এতদিন ধরে চলছে, কোনোভাবেই সমাধান করা যাচ্ছে না। এবং ওই দুটি যুদ্ধের সাথে আমেরিকার যে সম্পর্ক পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, তাতে করে কিন্তু আমরা কোনো সমাধান দেখি নাই। এখন ভারত পাকিস্তান যুদ্ধ এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার আমাদের কাছের দেশ, প্রতিবেশী দেশ। ফলে এই দুটি দেশের মধ্যে যুদ্ধ হলে পরে তার প্রভাব সারা বিশ্বে যতটা হবে তার চেয়ে অনেক বেশি হয়তো আমাদের উপর পড়বে। এবং আমাদের উপরে সেই প্রভাবটা শুধু অর্থনৈতিক না, অর্থনৈতিক, নিরাপত্তা, আঞ্চলিক, সব দিক থেকে। তো সেরকম একটি যুদ্ধ নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল সারা বিশ্বে, সব দেশের মধ্যে অনেক বড় বড় দেশ তাদেরকে যুদ্ধ বন্ধ করার, জাতিসংঘের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করার, চায়না, আমেরিকা, রাশিয়া, বহু দেশের আমরা বক্তব্য শুনেছি। কিন্তু যে দুটি দেশ যুদ্ধ করছে এরা আগেও যুদ্ধ করেছে, এবং যেই বিষয় নিয়ে তারা যুদ্ধ করেছে কাশ্মীর, সেই কাশ্মীরে যে হত্যাকাণ্ডটি হয়েছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। কিন্তু শেষ বিচারে যুদ্ধ কখনোই কোনো দেশ বা জনগোষ্ঠীর জন্য উপকার হয় না। যুদ্ধে যে দেশ জেতে তাদেরও ক্ষতি হয়, যারা হারে তাদেরও তো ক্ষতি হয়। এখন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ অন্তত ওই দুটি দেশের বাস্তবতায় চিন্তা করতে গেলে কারোর জন্যই দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়া সামর্থ্য নাই। পাকিস্তানের দিক থেকে বলা হয় তাদের অর্থনৈতিক, রাজনৈতিক সংকট বেশি, ভারতেরও কিন্তু কোনো অংশে কম না। তুলনামূলকভাবে চিন্তা করতে গেলে হয়তো পাকিস্তানের চেয়ে ভারতের অর্থনীতি ভালো, কিন্তু ভারতের যে রাজনৈতিক এবং অভ্যন্তরীণ নানান সংকট, সমস্যা বহুবিধ, এবং চতুর্দিকে যত প্রতিবেশী আছে ভারতের, কোনো দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নাই। এবং একসময় বাংলাদেশের সাথে ছিল, এবং সেটা একরকমের অসম সম্পর্ক। আমরা একরকম মানে দাসত্ব বরণ করে নিয়েছিলাম, তাদের হুকুমে চলতাম, তাদের ইচ্ছা মতো, তাদের আধিপত্যবাদ, আগ্রাসনবাদ, তাদের যা কিছু নেতিবাচক দিক, সেগুলো ভুক্তভোগী আমরা হয়েছি গত 16 বছর। কিন্তু এখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কিন্তু স্বাভাবিক না। বাংলাদেশ মর্যাদার সাথে সমতার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সম্পর্ক চায়, সেটি কিন্তু ভারত চায় না। তো ফলে বাংলাদেশ সহ বলা যেতে পারে ভারতের কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো না। সবচেয়ে খারাপ সম্পর্ক বা সবচেয়ে বেশি শত্রুতা চায়না এবং পাকিস্তানের সাথে, যে দুই দেশের সাথেই ভারতের যুদ্ধ করার ইতিহাস আছে। তো সেই যুদ্ধটি যে আপাতত বন্ধ হওয়ার একটা চেষ্টা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তার আহ্বানে এই যুদ্ধ যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য, এই অঞ্চলের জন্য এবং সারা বিশ্বের জন্য অনেক স্বস্তিকর ব্যাপার। কিন্তু দুদেশের মধ্যে যে বৈরিতা, সেটার সমাধান কিভাবে হবে? কাশ্মীর বিষয়ে ভারতের সাথে পাকিস্তানের যে বহু বছরের সংঘাত, সংঘর্ষ এগুলো চলছে, তার তো কোনো যৌক্তিক সমাধান আমরা দেখি না। এই মোদী সরকার একরকমের উগ্রবাদী সরকার, উগ্র হিন্দুত্ববাদে তারা বিশ্বাস করে এবং সারা ভারতকে একরকমের উগ্রবাদী দেশে পরিণত করেছে। এবং সেখানে মুসলমানদের উপরে কত রকমের অন্যায় নির্যাতন চলছে সেগুলো আমরা জানি বহু বছর ধরে। কাশ্মীর নিয়ে তাদের অবস্থান বহু বছর ধরে, বা সেই 47-এর পর থেকে যদি আমরা দেখি, কখনোই সেটা ন্যায়ানক সম্পর্ক না, মানে ন্যায়ানক ভূমিকা ছিল না। মোদির আমলে তো সেটা আরও বেড়েছে। কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু হয়েছে। সব কিছু মিলে আমি বলবো যে আপাতত একটা স্বস্তির ব্যাপার। দেখা যাক যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে কিনা, সেটার জন্য আসলে একটু অপেক্ষা নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। ইমরান ভাই, আপনার কাছেও যদি একটু জানতে চাই, সেটা হলো এই যে দুই দেশ যুদ্ধে জড়ালো, দুই দেশের সাধারণ মানুষ কিন্তু আসলে এই যুদ্ধটা চায়নি, তারা কিন্তু এই যুদ্ধের বিরোধিতাই করেছে এবং কিছুটা ভয়েস রেজ করেছে। এই সাধারণ মানুষের কথাগুলো না শুনে এই যে যুদ্ধ খেলাটা ভারত পাকিস্তান, এই গোটা অঞ্চলের জন্যই তো একটা নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। শাসক যারা, তারা কি আসলে জনগণের পাঁচটা বোঝে না?
ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের শ্রোতা দর্শক মণ্ডলী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রাইটলি বলছেন, আশরাফ ভাই এত সুন্দর প্রাণবন্ত ভাষায় বলেছেন। আসলে শাসক গোষ্ঠী যদি জনগণের পালস বুঝতো তাইলে এইসব খারাপ কাজে বা এইসব যুদ্ধ বিগ্রহ ঘটাতো না। আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎ করে রাশিয়া ইউক্রেনটা দখল করে নিল, ইউক্রেনকে অ্যাটাক করলো, করার পরে সেটা এখনও আমরা সাফার করছি, দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে। রাশিয়া যেখানে বলেছিল 10 দিনে দখল করবে, সেখানে যত মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু তারা কিছুই করতে পারেনি। আমরা ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধটা রিসেন্টলি আমরা গেলাম, সবগুলো যুদ্ধই কিন্তু সাধারণ মানুষ সাফার করে, সাধারণ মানুষ সাফার করে, এবং প্রতিটা দেশের নিরীহ মানুষ যারা সেগুলা মানে তারা সাফার মানে উপভোগ করে, এবং সেটাকে তারা অত্যন্ত কঠিন একটা অবস্থার মধ্যে ফেলে দেয় জনগণের যে আকাঙ্ক্ষাকে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প অন্তত অবশেষে একটা ভালো কাজ করেছেন, তিনি পক্ষপাতিত্ব না করে দুদেশকেই যুদ্ধ বিরতিতে উনি রাজি করিয়েছেন, এটা অত্যন্ত আশার দিক। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এই অঞ্চলের সার্কের একটা সদস্য রাষ্ট্র হিসাবে ভারত পাকিস্তান দুটোই সার্কের রাষ্ট্র, যে সার্কটা তৈরি করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই সার্ককে একজন রাষ্ট্র হিসাবে আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার বিশ্বাস দুদেশের জনগণের জন্য না, শুধু সমগ্র বিশ্বের জন্য, কারণ ভারত পাকিস্তান সামরিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী দুটো রাষ্ট্র, দুই দেশই পারমাণবিক শক্তিধর। হ্যাঁ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যখন যুদ্ধ করে তখন তো টেনশনটা আরো বাড়ে। হ্যাঁ, এটা পারমাণবিক শক্তিধর দুইটা রাষ্ট্রের মধ্যে যখন সামরিক এই যুদ্ধ প্রতিযোগিতা শুরু হয়, সেটা কিন্তু বিশ্বকে একটা ভয়ানক অবস্থার দিকে নিয়ে যেতে পারে। যারা খোঁজ খবর রাখেন, এটা কিন্তু অনেক ভয়ানক একটা ব্যাপার। সুতরাং আমরা এটার জন্য অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলছি, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরাও চাই। কিন্তু এই যে ভারতের যে এই যুদ্ধটা শুরু করেছিল কিন্তু মূলত ভারত, হয়তো তাদের কাশ্মীর নিয়ন্ত্রিত এলাকায় একটা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু পাকিস্তান অস্বীকার করেছে যে না, আমরা সেটাতে দায়ী নাই, কিন্তু ভারত সেটার অজুহাত দিয়ে সেটা পাকিস্তানের প্রথম হামলা করেছিল। এই যে ভারতের যে আগ্রাসী মনোভাব অলওয়েজ যেটা থাকে, তার প্রতিবেশী রাষ্ট্র বলেন, অন্যান্য জায়গা বলেন, এই আগ্রাসী মনোভাব থেকেই কিন্তু অনেক যুদ্ধের এই ইতিহাসে দেখা গেছে, এই উপমহাদেশে কিন্তু এই আগ্রাসী মনোভাব থেকে মানে এই ইয়েগুলা শুরু হয়েছে। তো আমরা বিশ্বাস করি এই মধ্যে ভারতের এই আগ্রাসী মনোভাব পরিত্যাগ করে, কারণ যুদ্ধের ময়দানে তারা আগে অ্যাটাক করেও তেমন সুবিধা করতে পারে নাই, আমরা যতটুকু দেখেছি, পত্রপত্রিকায় যতটুকু জেনেছি। তো আমার মনে হয় যেটা অন্তত শান্তি আসুক, দেশ মানুষের বিজয় হোক, সাধারণ মানুষ, কারণ যুদ্ধ বিগ্রহ হলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমরা বিশ্বাস করি। আশরাফ ভাই, এই জায়গাটা যদি আমি একটু জিজ্ঞেস করি, সেটা হলো এই দুই দেশের মধ্যে যে যুদ্ধটা হলো, আপনি বলছেন যে আপাতত একটা স্বস্তি আসলে ফিরে আসলো, তারপরেও যখন ভারতকে একটু কোণঠাসা হয়ে যাবে এলাকায়, কারণ এই এলাকায় তার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নেই, এই যুদ্ধটার পরে ভারতের নিজের ডিনামিক্সটা আসলে কি হবে? না, ভারত তো কোণঠাসা হয়েই আছে। যেমনটা বলছিলাম যে অনেক বছর ধরেই সকল প্রতিবেশীর সাথে তার বিরূপ সম্পর্ক, একমাত্র বাংলাদেশের সাথে ছিল সেটি অসম সম্পর্ক, সেটিও এখন নাই। তো ফলে একটা দেশ যে আঞ্চলিক শক্তি বা পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখে, সেই দেশটি যদি তার প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক না রাখতে পারে, নিশ্চয়ই সকল প্রতিবেশীর দোষ হতে পারে না, দোষটা আসলে ভারতেরই। এবং সেটি মোদির ভারত, আমরা মোদির ভারতের যেই বাস্তবতা দেখছি, ভারত কিন্তু এরকম ছিল না। ক্রমাগত সেটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং যেখানে ধর্মকেই একমাত্র হাতিয়ার বানিয়ে মোদি তার রাজনীতি করছে, বিজেপিতে সে রাজনীতি করছে। ফলে ভারতের একা হয়ে যাওয়ার বিষয়টা এরই মধ্যে ঘটে গেছে। ফলে মোদি যখন প্রথম দফায় নির্বাচিত হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল, তখন কিন্তু সে পররাষ্ট্রনীতির ব্যাপারে একটা কথা বলছিল যে নেইবার ফার্স্ট। নেইবার ফার্স্ট মানে নেইবারদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তারা তাদের কাছে সবচেয়ে প্রথম অবস্থানে থাকবে, তারপরে দূরের দেশ, তারপরে আরও দূরের দেশ ইত্যাদি। কিন্তু নেইবার ফার্স্ট বলতে যে ইতিবাচক বার্তাটা মানুষ পেয়েছিল, সেটা হয়ে গেছে উল্টাটা। নেইবার ফার্স্ট মানে প্রতিবেশীদেরকে সবার আগে আধিপত্যের আওতায় নিয়ে আসো, ওরকম একটা ব্যাপার হয়েছে। তো ফলে নেপাল, ভুটান, মালদ্বীপের মতো দেশও যেখানে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে পারলো না, শুধু ভারতের আগ্রাসী মনোভাবের কারণে, আধিপত্যবাদের কারণে, তাদের এই উগ্রবাদী রাজনীতির কারণে, সেখানে বাংলাদেশ একটা প্রধানত সরকার ছিল বলে অনেক বছর একটা সম্পর্ক ছিল, যদিও সেটা ভারতের জন্য অনেক বেশি লাভবান ছিল, বাংলাদেশের জন্য তো ক্ষতির কোনো শেষ ছিল না। তো সেই জায়গায় পাকিস্তানের সাথে এই যুদ্ধের পরে অন্যান্য দেশ এই যুদ্ধের
যদি আপনি শুরুটা বা এখন পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটেছে চিন্তা করে দেখেন, আপনি প্রত্যেকটা ঘটনা, কাশ্মীরে যে হামলা হলো সেই হামলা পাকিস্তানকে দোষারোপ করা হলো, পাকিস্তানের পক্ষ থেকে বলা হলো জাতিসংঘ বা অন্য কোনো কারো মধ্যস্থতা একটা নিরপেক্ষ তদন্ত হোক, তাহলে বোঝা যাবে এই হামলা কারা করেছে। খুব সহজে দোষ দিয়ে দেওয়া যায় প্রতিবেশীকে, প্রতিবেশী দেশের নানান জঙ্গি সংগঠনকে, কিন্তু সেটার একটা বিশ্বাসযোগ্য তথ্য মানুষের সামনে থাকতে হবে। এখন সে তাহলে হামলাটা কারা করেছে? আর যদি ভারতের দিক থেকে হয়ে থাকে পাকিস্তানকে ফাঁসানোর জন্য, অথবা এরকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে নিজের দেশের যে অভ্যন্তরীণ সংকট আছে সেগুলো দিক থেকে দৃষ্টি সরানোর জন্য, বা সামনে নির্বাচন আছে, মোদির যে ধরনের রাজনীতি, মোদিকে এখন এই যুদ্ধ করার কারণে আমরা দেখছি শুধু বিজেপি না, ভারতের অন্যান্য সব রাজনৈতিক দলও কিন্তু একরকম মানে বাহবা দিয়েছে, মোদিকে আরও বেশি কি বলবো হিরো বানানোর চেষ্টা করেছে। তার মধ্যে দিয়ে সে একভাবে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। কিন্তু এটা শুধু ভারতের ভিতরকার বিষয়, অন্য সব দেশ বা সারা বিশ্ব তো তাদের এই ভূমিকা, তাদের এই অবস্থান দেখছে, তারা সেভাবে বিচার করছে। ফলে ভারতের অবস্থান আমি শুধু তার প্রতিবেশী বা এই অঞ্চলে বা দক্ষিণ এশিয়ার মধ্যেই যে খারাপ হচ্ছে এবং অন্যদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে তা না। যেসব দেশ ভারতের সাথে ভালো সম্পর্ক আছে, পশ্চিমের বলি, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন মহাদেশের কথা বলি, তারা এই বিষয়গুলো বিচার করেই তাদের সাথে সম্পর্কের বিষয়টা নিশ্চয়ই তারা ভাববে। এখন আমরা দেখি যে আমেরিকার সাথে ভালো সম্পর্ক, ট্রাম্পের সাথে মোদির ভালো সম্পর্ক, সবই ঠিক আছে, কিন্তু ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক তো মানে চরম ভালো সম্পর্ক ইসরায়েলের সাথে। এখন ইসরায়েল প্যালেস্টাইনে বা প্যালেস্টাইনের গাজায় যেই অজুহাতে হামলা করে একটা দেশকে ধ্বংস করেছে, সাধারণ নিরীহ মানুষ থেকে শুরু করে সব কিছু করেছে, এবং তাদের যেই শুরুর দিকে হামলার অজুহাত ছিল যে তারা সন্ত্রাসীদের, তাদের ভাষায় হামাসকে তারা সন্ত্রাসী সংগঠন বলে, তাদের উপরে হামলা করছে, কিন্তু পরে দেখলাম যে নির্বিচারে সাধারণ মানুষের উপরে হামলা করেছে, বাড়িঘর থেকে শুরু করে মসজিদ, হাসপাতাল, কোনো কিছু তারা বাদ রাখে নাই। মানে সোজা কথা, একটা দেশকে একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে তারা। সেখানে আমেরিকার মদত ছিল, আমেরিকার যারা ইউরোপীয় মিত্র তাদেরও মদত ছিল, কেউ কেউ হয়তো প্রতিবাদ করেছে, থামানোর চেষ্টা করেছে, কোনো লাভ হয় নাই। ঠিক একইভাবে ভারত যে পাকিস্তানে হামলা করলো, যেটা থেকে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, ও সেখানে কিন্তু ওই যে সন্ত্রাসী ঘাঁটিতে হামলার কথা বলা হলো, পরে তো দেখা গেল যে অনেক বেসামরিক জায়গা, বেসামরিক স্থাপনা, এমনকি মসজিদ হামলা করা হয়েছে, নিরীহ মানুষ মারা গেছে, শিশু মারা গেছে। ফলে এই ইসরায়েলের সাথে ভারতের মিলের একটা বড় জায়গা হচ্ছে এটা, যে তারা তাদের যারা প্রতিপক্ষ, বিশেষ করে আমি ইসরায়েল যেমন একেবারে চরম একটা মুসলিম বিদ্বেষী অবস্থান থেকে একটা রাষ্ট্র চলছে, ঠিক একইভাবে এই মোদির ভারত, যদিও ভারতে প্রচুর মুসলমান জনগোষ্ঠী আছে বাংলাদেশের চেয়ে বেশি, কিন্তু মোদির ভারতে কিন্তু অনেকটা ইসরায়েলের ওই নীতির আদলেই কিন্তু পাকিস্তানের সাথে ব্যবহার করছে। পাকিস্তানের দোষ আছে। একটা জিনিস বলি যে এই আধিপত্যবাদের যে চরম একটা বিস্তার, সেটা হলো যে ভারতে ইতিমধ্যেই বাংলা ভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ইউটিউব চ্যানেল কিন্তু তারা ব্লক করে দিয়েছে, এবং যেটা কিন্তু হয়নি। হয়রাজ বাংলাদেশে বসে কিন্তু আপনি রিপাবলিক বাংলা টিভির মতো একটা মানে কি বলবো সো কল মানে একটা ফালতু একটা টিভি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ভারত এটা ব্লক করে দিয়েছে। ভারত অনেক বড় দেশ, গণতান্ত্রিক দেশ, একসময় বলা হতো অসাম্প্রদায়িক দেশ, যাই বলা হোক না কেন, তাদের যে গণমাধ্যম, এখন তাদের গণতন্ত্রের চর্চার ধরন কি, এবং মোদির ভারতে যেটা বললাম যে উগ্র হিন্দুবাদিত্ব হচ্ছে ভারতের মূল দর্শন হয়ে গেছে, সে দেশের গণমাধ্যমের যে ভূমিকা এখন আমরা দেখছি, এটা নতুন না। আমরা বহু বছর ধরে দেখে আসছি ভারতের গণমাধ্যম কখনোই সাংবাদিকতার যে মানদণ্ড সেটা বজায় রেখে তারা কাজ করে না। তারা একরকমের উগ্র জাতীয়তাবাদী অবস্থান থেকে এই ভারতের গণমাধ্যম ভূমিকা রাখে, সেটি আপনার মুদ্রণ মাধ্যম হোক আর সম্প্রচার মাধ্যম হোক, এখন তো অনলাইন মাধ্যম যুক্ত হয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়া, আমি বলছি যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে যেসব অপপ্রচার, নোংরা, জঘন্য, ভিত্তিহীন, আজগবি, বানোয়ার, বিকৃত, যা তা খুশি প্রচার করেছে, এবং গোটা বিশ্বের সামনে তারা তুলে ধরার চেষ্টা করেছে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, বাংলাদেশে এখানে মৌলবাদীদের উত্থান হয়েছে। ঘটনা কিছু না কিছু ঘটে, কিন্তু সামগ্রিকভাবে একটা দেশকে, একটা জনগোষ্ঠীকে মৌলবাদী হিসেবে চিত্রিত করা এবং এই পরিবর্তনটাকে খুবই নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করা, বর্তমান
বর্তমানে যারা আপনার শাসন ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদেরকে নানানভাবে কলঙ্কিত করার চেষ্টা। হ্যাঁ, আমরা আমাদের দেশের সরকারকে, আমাদের দেশের শাসকদেরকে, আমাদের দেশের নানান ঘটনাকে আমরাও চুলচেরা বিশ্লেষণ করে ভালো মন্দ সব কিছু তুলে ধরি, সেটার মধ্যে তথ্য থাকে, যুক্তি থাকে, বাস্তবতা থাকে। কিন্তু ভারতের গণমাধ্যম যাচ্ছে এভাবে এই কাজগুলো করে। এবং শুরুর দিকে আমরা দেখতাম যে এই যে রিপাবলিক বাংলা আপনার নাম বলেছেন, এখানে যা কিছু হয় এটাকে যদি কেউ সাংবাদিকতা বলে তাহলে সাংবাদিকতাকে অপমান করা হবে। এখানে খিস্তি খেউর করা হয়েছে, মানে রাস্তাঘাটে যাচ্ছে তাই লোকজন যেভাবে বলে, গালিগালাজ থেকে শুরু করে অসভ্য আচরণ এবং একটা দেশের বিরুদ্ধে যত রকমের হিংসা, বিদ্বেষ, ঘৃণা ছড়ানো যায় এসব কিছু তারা করেছে। এবং শুরুর দিকে আমরা দেখতাম যে পশ্চিমবঙ্গ বা বিভিন্ন আঞ্চলিক গণমাধ্যমে এই ধরনের কাজ করা হতো। তখন ভারতের পক্ষ থেকে আমরা যেসব বক্তব্য শুনেছি, বলা হতো যে এটা সরকারের অবস্থান না, এটা সরকারি দলের অবস্থান না, এটা ভারতের অবস্থান না, বা ভারতের যে মেইন স্ট্রিম মিডিয়া, দিল্লি কেন্দ্রিক যেসব মিডিয়া, কেন্দ্রীয় যেসব মিডিয়া, টেলিভিশন, পত্রিকা, সেগুলো এরকম করে না। পরে দেখা গেল কি যে ভারতের সেরা যেসব গণমাধ্যম আছে, টেলিভিশন এবং পত্রিকা মিলে, তারাও ঠিক একই ধরনের ভূমিকা নিল। তার মানে গণমাধ্যম হিসেবে তাদের ভূমিকাটাও কিন্তু ওই যে মোদির উগ্রবাদী রাজনীতিরই একটা সম্প্রসারণ বলা যায়। সেরকম জিনিস আমরা দেখছি, আমরা এগুলো বিশ্বাস করি না, আমাদের মানুষ এগুলো জানে, কিছু মানুষ বিভ্রান্ত হয়, বা বিশ্বের অন্যান্য দেশের মানুষ যারা বাংলাদেশের বাস্তবতা সচক্ষে দেখে না, জানে না, তারা হয়তো যদি কিছুটাও বিশ্বাস করবে, বিভ্রান্ত হয়, সেটা আমাদের জন্য ক্ষতির ব্যাপার। কিন্তু আমরা বাংলাদেশে বসে এগুলো দেখতাম, দেখার সুযোগ ছিল, সরকার এগুলো কখনো বন্ধ করে নাই। হ্যাঁ, এখন কি বলে ফ্রি ফ্লো অফ ইনফরমেশনের যুগে, এই অবাধ তথ্য প্রবাহের যুগে আপনি কোনো কিছু বন্ধ করবেন, ভালো মন্দ বিচার করবেন না, মানুষ জানবে, দেখবে, বুঝবে, সেটা করবে। তারপরও যখন একটা দেশের নিরাপত্তার, দেশের সম্মান, দেশের যা কিছু আছে সেগুলোর জন্য চরম ক্ষতিকর হয়, সেরকম তথ্যের ক্ষেত্রে একটা স্ক্রিনিং এক ধরনের কি বলবো বাধা দেওয়ার ব্যাপার অযৌক্তিক হবে না। আমরা কিন্তু এসব অখাদ্য কুখাদ্য বাংলাদেশে বসে সব কিছু দেখেছি, এখনো দেখছি, কোনো কিছু বন্ধ করা হয় নাই। ভারতের যত রকমের টেলিভিশন আছে, পত্রপত্রিকা আছে, সবই দেখা হচ্ছে। এবং তারা দাবি করে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, তারাই আমাদের টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেলগুলো। এবং বাংলাদেশে এখনকার বাস্তবতা বাদ দিয়ে দিলাম, বহু বছর ধরে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল ও দেশে সম্প্রচার করতে, ও দেশে ডিস্ট্রিবিউট করতে দেওয়া হয় না। অসম্ভব রকমের অবাস্তব সতর্কতা তারা দিয়ে রাখে। অত বাংলাদেশে বসে আমরা ভারতের সকল চ্যানেল আমরা দেখি, কোনো ক্ষেত্রে আমরা পয়সা দিয়ে দেখি। কিন্তু এই যে আপনার ভারতে বাংলাদেশের কতগুলো টেলিভিশনের অনলাইন ভার্সন, অনলাইন সম্প্রচার তারা বন্ধ করলো, তার বিপরীতে কি আমরা কোনো ব্যবস্থা নেব না? আমরা সঠিক তথ্যভিত্তিক, যুক্তিভিত্তিক, বাস্তবভিত্তিক তথ্য এবং সংবাদ বিশ্লেষণ আমরা প্রচার করি। সেটি যেহেতু তাদের মুখোশ উন্মোচন করে ফেলে, তাদের বাস্তবতাকে মানুষকে সামনে তুলে ধরে, তাদের গণমাধ্যম যেটা করে না, আমরা সেটা করছি, সেই জন্য তারা এইগুলোকে ব্যান করে দিল, এই চ্যানেলগুলোকে বন্ধ করে দিল। তো সরকারের আসলে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া উচিত কিনা, আমি এই প্রশ্নে আসবো। আমি একটু ইমরান ভাই আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে একটা সময় আওয়ামী লীগের সাথে ভারতের চমৎকার সম্পর্ক, ভালো ছিল, এখন বিএনপির সাথে সম্পর্কটা কেমন? ওই সময় বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু আমরা দেখিনি। 5 আগস্টের পরে কি ভারতের সাথে আপনাদের সম্পর্কটা ডেভেলপ হয়েছে? ধন্যবাদ। আমি এর আগে ভাইয়ের একটা শেষ কথা থেকে একটু বলতে চাই যে ভারত কিন্তু আমাদের কোনো চ্যানেলকে সেখানে ব্রডকাস্ট করতে দেয় না, কিন্তু আমাদের বাজারটা কিন্তু উন্মুক্ত তাদের জন্য, এবং যার ফলে আমরা এখন প্রতিনিয়ত দেখতে পাই যে আমাদের মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষাদাগার করছে। এবং ইতিমধ্যে আপনি যেটা বললেন যে লাস্ট ইনফরমেশন, যে তাদের এখানে ইউটিউব সহ বিভিন্ন জায়গায় বন্ধ করে দিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অনেক জিনিস সাইটগুলো। আমার মনে হয় সেটা এখন দিস ইজ দ্য টাইম টু কাম, আমরা সেটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা দরকার। কারণ ভারতের এই যে আগ্রাসী মনোভাব সর্বক্ষেত্রে, এখন তারা মিডিয়া ক্ষেত্রেও তাদের অবস্থান দিয়ে, কারণ শুধু তাদের নয়, তাদের মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আমরা দেখেছি, যে হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দ, এগুলো আর অনেক পত্রিকাগুলো আছে, যারা কিন্তু কখনোই বাংলাদেশের মানুষের পক্ষে কখনোই কথা বলতে শুনি নাই আমরা। মানুষের যখন পানির সমস্যা হয় তারা সেটা স্বীকার করে না, আমাদের যখন অন্যান্য প্রবলেম হয়, ভারত আমাদেরকে গুলি করে মারে, তখন তারা কিন্তু আমাদের পক্ষে দাঁড়ায় না। সুতরাং তারা তো সাংবাদিকতার নীতিরও বাইরে চলাফেরা করে। সুতরাং এই যে বইফুড মিডিয়াগুলো, ওদেরকে আসলে আমাদের একটা সময় আসছে, সেটা আমাদেরকে চিন্তা করা উচিত। আমি আপনার প্রশ্নটা চলে আসি, ভারতের সাথে সম্পর্ক দেখেন, আমরা জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা এদেশের মানুষকে নিয়েই রাজনীতি করি। আমরা চাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে, আমাদের মান সম্মান নিয়ে, আমাদের নিজের অবস্থানকে মজবুত করে
আমরা একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে বেঁচে উঠতে চাই, আমাদের সমান সমতার ভিত্তিতে। কিন্তু যেটা আমাদের প্রিভিয়াস ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেটা করেছিল, তারা ক্ষমতায় থাকার লোভে সমস্ত দেশটাকেই তারা তুলে দিয়েছিল, যে কোনো জিনিস তারা ভারতকে সাথে ইয়েস বলে চলে আসছে, চুক্তি করে ফেলছে, কিন্তু সেটা জনগণের স্বার্থে ছিল না, যার জন্য তারা ক্ষমতায় থাকার জন্য তারা ব্যবহার করেছে। আমরা কখনোই সেই ধরনের কোনো কাজ করতে চাই না। আমরা আমাদের সব আগে যেভাবে ছিলাম, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের বলেছেন, আপনি শুনেছেন যে আমরা সবসময় পারস্পরিক শ্রদ্ধা সমতার ভিত্তিতে বিশ্বাসী। আমরা আমাদের হিস্সা যেটা আমরা পেতে চাই, এটা যত বড় শক্তি হোক, সেই শক্তি হোক, আমাদের তাদের সাথে আমরা কথা বলতে চাই, সংগ্রাম করতে চাই, আমরা আমার হিস্সা আদায় করতে চাই। এখানে তাদের সাথে যে আমি নতজানু হয়ে থাকবো, সেটা অবশ্যই আমরা করব না। আমাদের সাথে সম্পর্ক প্রতিবেশীমূলকভাবে আগে যেভাবে ছিল, আমার মনে হয় না এখন যে অন্যভাবে হয়েছে এইভাবে কোনো কথা বলার কোনো কারণ নেই। প্রতিবেশীরা যাদের আমরা যেভাবে দেখি, যেভাবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন, এখন আমরা সেভাবেই দেখি প্রতিবেশীদের সাথে। আমরা প্রতিবেশীদের সাথে আমরা যুদ্ধ চাই না, আমরা প্রতিবেশীদের সাথে আমাদের উপর নির্যাতন করুক সেটা আমরা চাই না, আমরাও কিছু করতে চাই না। তবে আমাদের সীমান্ত আমাদের রক্ষিত চাই, আমাদের মানুষকে যাতে হত্যা করা হবে না, আমাদের পানির হিস্সা চাই, আমাদের মানুষের ন্যায্য অধিকারের পক্ষে যারা আমাদের পাশে থাকবে তাদেরকে আমরা অবশ্যই সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। পরিশেষে আমার সেটা বলতে হচ্ছে, যারা ভারত যেভাবে প্রতিবেশীদের সাথে, যারা একটু আগে ভাই বলেছেন যে দেখেন মালদ্বীপ, নেপাল, পাকিস্তান তো অবশ্যই, আফগানিস্তান বলেন, আপনার শ্রীলঙ্কা বলেন, সকল রাষ্ট্রের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। কারণটা কি? তাদের যে একটা ধর্মীয় একটা গোড়ামি এবং হিন্দুত্ববাদী যে মনোভাব, সেটা দিনে দিনে আরও বেশি করে আগ্রাসীভাবে পরিচিতি পাচ্ছে, যার জন্য তাদের সাথে সব প্রতিবেশীদের সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা বিশ্বাস করি একটা প্রতিবেশী, আমরা চাই ভারত তার আগের জায়গায় ফিরে আসুক, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুক, প্রতিবেশী মানুষের মনের হৃদয়ের কথাটা বুঝুক, সম্পর্ক সেটাই আমরা চাই। কারণ প্রতিবেশী তো বদলালে যায় না। তবে আমরা মান সম্মান সমতা এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, এটাই আমরা চাই। আমি আলোচনা ফিরবো, ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানে পর্যায়ে ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন, এবং অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি। নাজমুল ভাই, আমরা এর আগে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু আমাদের দেশের দিকে তাকাতে চাই। আমাদের দেশেও তো আসলে গত দুদিন ধরে বেশ উত্তপ্ত রাজনীতির মাঠ, যে শাহবাগে স্টুডেন্টদের ব্যানারে এবং ফ্যাসিবাদী জাতীয় ঐক্যর ব্যানারে একটা কর্মসূচি পালিত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, এবং সেখানে অনেক দলই আসলে অংশ নিয়েছে। বিএনপির পক্ষ থেকে এখন এই বিষয়ে বলা হয়েছে যে এটা আসলে দেশের জনগণ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এই সব মিলে পরিস্থিতিটা কি একটু নাজুক অবস্থায় চলে যাচ্ছে? ধন্যবাদ। দেখেন, এই যে বিক্ষোভটা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শাহবাগে, এইসব এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ না? বেশ কিছুদিন আগেই তো ঢাকা মহানগর পুলিশ নিষিদ্ধ করেছিল, তো সেখানে আবার শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে দিচ্ছে কেন সরকার? আজকেও আবার নির্দেশনা জারি করেছে। তাহলে আপনি নিষেধাজ্ঞাও দেবেন, আবার অনুষ্ঠান করতেও দেবেন, এটা তো দ্বিমুখী আচরণ। হয় আপনি তাদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে দেন, আর না হয় নিষেধাজ্ঞা দিলে সেটা কার্যকর করেন। দুটো কোনোটাই করছে না। এখানে তো সরকারের অবস্থানটা বোঝা যায়। অনেকেই যেটা বলছেন ফেলে দেওয়ার মতো না, সেটি হচ্ছে যে সরকারকে অন্য কোনো কিছু আড়াল করার জন্যই এরকম বিক্ষোভ করতে দিচ্ছে, বা বিক্ষোভে একরকমের কি বলবো মদত দিচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, নিষিদ্ধ করা উচিত কি উচিত না, কিভাবে করা উচিত, সরকারের নির্বাহী আদেশে না বিচারিক প্রক্রিয়ায় নাকি রাজনৈতিক প্রক্রিয়ায়, সেটি নিয়ে মতভেদ আছে। এক এক দলের এক এক অবস্থান। সরকারের অবস্থানটা কি আমরা কি জানি? স্পষ্ট না। সরকার কি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করতে চায়, নাকি বিচারিক প্রক্রিয়া করতে চায়, নাকি রাজনৈতিক প্রক্রিয়ায় তার ভাগ্য নির্ধারিত হোক সেটা চায়? আমরা কোনোটাই জানি না, এবং সরকারের অবস্থানটা এখানে অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। এবং এটা কি সরকার আছে না, যেমন আওয়ামী লীগ 16 বছর যেটা করেছে, জামাত নিয়ে তারা অনেক রকমের খেলা খেলেছে। জামাতকে তারা নিষিদ্ধ করে না, বা জামাতকে রাজনীতি করতেও দেয় না। জামাতকে নানানভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, যেমন করে বিএনপিকে করা হয়েছে। তো ফলে
জামাত প্রশ্নে যেমন আওয়ামী লীগ অনেক খেলা খেলেছে এবং তখন সবাই বলতো এটাই বাস্তবতা যে জামাতটাকে তারা রাজনৈতিক একটা বিষয় হিসেবে জিয়ে রাখতে চায়, এটাকে সলভ করতে চায় না এবং এটা দিয়ে সুবিধা নিতে চায়, যখন যেরকম দরকার সেরকম অবস্থান তারা নেয়। এখন সরকার কি এই আওয়ামী লীগ প্রশ্নে কি ওরকম একটা কৌশলের মধ্যে যাচ্ছে? আমরা তো সরকারের বক্তব্য স্পষ্ট পাই না। এই যে বিক্ষোভ করছে, আজকে সন্ধ্যায় ক্যাবিনেটে জরুরি বৈঠক রয়েছে। গতকাল আবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস উইং থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে দাবিটি সক্রিয়ভাবে গুরুত্বের সাথে নিচ্ছে, এই ব্যাপারে বিভিন্ন দলের সাথে কথাবার্তা হবে ইত্যাদি ইত্যাদি। এখন সিদ্ধান্ত একটা নেওয়া উচিত, ভালো মন্দ সেটা নিয়ে আলোচনা হবে, কিন্তু সরকারের অবস্থানটা যখন অস্পষ্ট থাকে, আবার যারা এইসব দাবি দাওয়া জানায় তাদের প্রতি একরকমের মানে মৌন সমর্থন থাকে বা একরকমের সহযোগিতা থাকে, তখন কিন্তু মানুষ বুঝতে পারে না সরকার আসলে কী চায়। এখন সরকারের চাওয়াটা কি সেটা তো শুধু সরকারের উপর নির্ভর করে না, সরকারের ভেতরে, প্রশাসনে, সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা, বিভিন্ন দলের অবস্থান, দেশের বাইরে বিভিন্ন দেশ এবং সংস্থার আপনার অবস্থান, অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু এইটা এখন হঠাৎ করে আবার মানে জাগিয়ে দেওয়া বিষয়টাকে এবং এটাকে বড় বিষয়ে পরিণত করা, তার পেছনে তাহলে উদ্দেশ্য কী? কোনো কিছু কি আমরা আড়াল করতে চাই? আমরা কি করিডোর থেকে শুরু করে আরও যেসব সংকট সরকার খুব রাগডাক করছে, স্পষ্ট করে বলে না, এক একজন এক রকমের কথা বলে, যখন সকল দল প্রতিবাদ করলো করিডোরের ব্যাপারে তখন তারা বিভিন্ন জন সরকারে যারা আছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রেস সেক্রেটারি, অনেক রকমের বক্তব্য আমরা শুনেছি, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু অস্পষ্ট। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় করিডোর দেওয়া, মিয়ানমারে যেখানে গৃহযুদ্ধ চলছে সেই দেশের যারা বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি, তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে সহযোগিতা করা, করিডোর দেওয়া, জাতিসংঘের প্রস্তাব, আমেরিকার ইচ্ছা, এই সকল কিছু মিললে ধরলে বাংলাদেশের জাতীয় সংকট অনেক বড় আকারের হতে পারে বলে অনেকে আশঙ্কা করেন। সেই বিষয়গুলো সরকার কেন একা একা করছেন? তাহলে কি আমরা বলবো যে সরকার কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন? আর যদি সরকার সত্যি দেশের সাথে চিন্তা করে, সকল দল মিলে সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং সকল দলের সমর্থনে এই সরকার কাজ করছে, তো সকল দলকে নিয়ে কেন এই বিষয়ে তারা কাজ করে না, কথা বলে না, পরামর্শ নেয় না? মাঠে ময়দানে এই পক্ষ বক্তব্য দেবে, সরকার জবাব দেবে, বেশিরভাগ ক্ষেত্রে অস্পষ্টতা থাকবে। এটা তো জাতীয় বিষয়ের ক্ষেত্রে একটা দায়িত্বশীল সরকারের ভূমিকা হতে পারে না। তো সেই সব বিষয় থেকে দৃষ্টি আড়ালের জন্য হয়েছে কিনা, বা অন্য অনেক বিষয় যখন বড় হয়ে যাবে তখন হয়তো নির্বাচনের বিষয়টা পিছিয়ে যাবে, গুরুত্ব কমে যাবে, যারা নির্বাচন চাচ্ছে তারা হয়তো তখন নির্বাচনের দাবিটাকে জোরালো করার সুযোগই পাবে না, এমন পরিস্থিতি তৈরি হবে। সেরকম আশঙ্কা করেন যে নির্বাচন দেরিতে হওয়ার এরকমের একটা প্লট তৈরি হচ্ছে? দেখুন, অনেকের অনেক রকমের বক্তব্য আমরা শুনি, অনেকের বিশ্লেষণ শুনি, অনেকের মতামত মন্তব্য শুনি এবং অনেক ঘটনার প্রেক্ষিতে এই মতগুলো আসে, গণমাধ্যমে আসে, সামাজিক মাধ্যমে আসে, কারো লেখায় আসে, কারো কথায় আসে। নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ আছে কি যে বাংলাদেশে বড় ধরনের কোনো সংকটের মধ্যে পড়বে না? সেটি আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, অভ্যন্তরীণ হোক, সব কিছু মিলে কিন্তু অনেক রকমের শঙ্কা আশঙ্কার কথা আমরা শুনি। সেই জায়গায় সরকার যদি সত্যি আন্তরিক হয় যে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তারা কাজ করবে, তাহলে সবাইকে নিয়েই এগুলোর বোঝাপড়া করা উচিত। সবাইকে নিয়ে কেন করছে না? ঠিক আছে, আবার ইমরান ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হলো নাজমুল সাহেব ভাই বলছিলেন যে আগামী নির্বাচন নিয়ে অনেকের ভিতরে অনেক রকম শঙ্কা রয়েছে এবং আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বলেছেন যে আগামী নির্বাচনটা খুব সহজ হবে না। আপনাদের সাথে বেশ কয়েকটি প্রোগ্রামে উনি বলেছেন। তো আওয়ামী লীগ নিয়ে আসলে বিএনপির স্ট্যান্ডটা কি? আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি কি রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায়, না নির্বাহী আদেশ হোক, এটা সরকার দেখুক, মানে আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের অবস্থাটা ইতিমধ্যেই আমাদের মাননীয় মহাসচিব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনারা ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আসলে আওয়ামী লীগের ব্যাপারটা। আওয়ামী লীগ সেটা কিভাবে আমি একটা কিন্তু বলতে চাই যে আওয়ামী লীগ দেখেন একটা ফ্যাসিস্ট দল, সে গণহত্যা চালিয়েছে এবং এদের বিচার হওয়া উচিত। ইতিমধ্যেই ছাত্রলীগকে যেটা সরকারি করেছে সেটা নিষিদ্ধ ঘোষণা করেছে, এটা একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমার দৃঢ় বিশ্বাস এটা ছাত্রলীগ শুধু নয়, যারা আওয়ামী লীগের যারা গণহত্যা করেছে তাদের বিচার প্রক্রিয়াটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচার প্রক্রিয়া শ্লথগতি। সরকার তো যেখানে আছেন, যেখানে আজকে যারা দাবি দেওয়া করছেন তাদের তো সরকারে তাদের উপদেষ্টারাও আছেন এবং কিছু তারা হয়তো উপদেষ্টা থেকে পদত্যাগ করে দুজন আবার চলে আসছেন একটা রাজনৈতিক দলে।
ওনারা যখন সরকারে ছিলেন, এই সরকারের সাথে তাদেরও সম্পর্ক আছে, তারা এই ব্যাপারগুলো অ্যাড্রেস করলেন না কেন? এটা আমাদের জাতিরও প্রশ্ন, যে কেন ওনারা এটাকে পারসিউশন করলেন না। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় ফ্যাসিস্টদের দূষররা বিভিন্ন জায়গায়, প্রশাসন বলেন, বিভিন্ন জায়গায় এখনও বসে আছে, এদের ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা হয় নাই। এমনকি বিভিন্নভাবে পারসেপশন আছে যে গোপনে গোপনে তাদের সাথে তাদের অনেকের কথাবার্তা হয়, লিয়াজও হয়। যেমন এই যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ যিনি বিদেশে চলে গেলেন, ওইটা তো এটা ইজি ইস্যু না, এটা অনেক জটিল একটা ইস্যু। এটা কিভাবে হয়, জনগণের কাছে একটা প্রশ্ন। এত বড় একটা এয়ারপোর্ট দিয়ে উনি চলে গেলেন, কিভাবে এটা সম্ভব হলো? সেটা কিন্তু অনেক কিছু আকার ইঙ্গিতে আমরা অনেক কিছু বুঝতে পারি, কারণ মানুষ তো এইসব ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। আসলে আওয়ামী লীগের ব্যাপারে সরকার চাইলে যা কিছু করতে পারে। আমরা ইতিমধ্যেই আমাদের বিগত 25শে ফেব্রুয়ারি, আমার মনে হয়, আমার যদি মাইন্ড সঠিক থাকে, আমরা পত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের সেটা দিয়েছি যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচার করতে হবে, বিচারের শাস্তি দিতে হবে, এবং সেই গণহত্যার দায়ে তাদের যে শাস্তি হোক সেটার পরে আওয়ামী লীগকে, সেটার ব্যাপারে আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে শাস্তি দিতে হবে। সেটা কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য আছে। সুতরাং এখানে আমাদের নিয়ে এই ব্যাপার নিয়ে কিছু লোক গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে, আমার মনে হয় সেটা সঠিক হবে না। আমরা আমাদের স্ট্রেংথে অবশ্যই আমরা ঠিক জায়গায় আছি, কারণ আমরা চাই ফ্যাসিস্টদের বিচার হোক। যদি বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত হতো তাহলে কিন্তু আজকে এতদিনে অনেক কিছু এগিয়ে যেত। কিন্তু কিছু সংখ্যক মানুষ এই যে জাতীয় নির্বাচনটা ডিলে করার জন্য বিচার প্রক্রিয়াটাও এগিয়ে নিতে চাচ্ছেন না, বা এই প্রক্রিয়ায় স্পষ্ট হচ্ছে না। আমি একজন জুডিশিয়াল, আমি যেহেতু আইনের মানুষ হিসাবে আমি দেখি, এখনও ফ্যাসিস্টরা কিন্তু বিভিন্ন জায়গায় জামিন পেয়ে যাচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। এটা কিভাবে হয়? যদি রাষ্ট্র যদি এইভাবে তাদেরকে সহযোগিতা না করে, এটা সম্ভব না। আমার এলাকায় 5টা মামলার, এক্সপ্লোসিভ অ্যাক্টের 5টা মামলার জামিন একই দিনে, একই টাইমে, তাও নিম্ন আদালত থেকে হয়ে গেছে। আবার ঢালাও মামলাও তো হয়েছে। না, আমরা সেটাও বলেছি, ঢালাও মামলা হলে সেটা অবশ্যই তদন্তের মাধ্যমে সেটাকে বাদ দিবার অপশন আছে, কারণ আইনে সেটা বিধান আছে। কিন্তু একই দিনে একই সময়ে 5-7টা মামলার আসামিরা এবং কালারফুল, যারা একেবারে ফ্যাসিস্টদের ঘনিষ্ঠ দূষর, মানুষকে বিভিন্নভাবে হত্যায় সহযোগিতা করেছে, গুলি করেছে, তাদেরকে যদি এইভাবে মামলা, তাইলে বুঝতে হবে যে রাষ্ট্র এইভাবে হয়তো তাদের সাথে একটা কোনো না কোনো সাম সর্ট অফ একটা কম্প্রোমাইজ হিসাবে তাদের সাথে চালিয়ে যাচ্ছেন। এখন হয়তো এখানে শাহবাগে এরা বসায় ওনারা একটু উদ্বিগ্ন হয়ে গেছেন, কি করবেন না করবেন, কিন্তু এটার দায়িত্ব তো বিএনপি নিতে পারবে না। বিএনপি কেন নেবে? রাষ্ট্র পরিচালনা করছেন আপনারা। আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরা চাচ্ছি আপনারা হোক। আমরা চাচ্ছি ইতিমধ্যে জনগণের একটা সরকার আসুক, যত তাড়াতাড়ি সম্ভব আসুক। আসার পরে আমরা যে সমস্ত ইস্যুগুলার রিজলভ হবে না, ওইটা আমরা সবাইকে নিয়ে, ইতিমধ্যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের ভিশনটা বলেছেন। সুতরাং এখানে আমাদের বক্তব্যগুলো অস্পষ্ট নয়, সব কিছু স্পষ্ট আছে। আমরা কোনো জায়গায় আমরা কোনো অস্পষ্টতা রাখি নাই। সুতরাং এখানে যেসব বক্তব্যগুলো আসছে আমাদেরকে নিয়ে, আমি মনে করি সেটা সঠিক নয়। আমরা আমাদের স্ট্রেংথে আছি। ফ্যাসিস্টদের যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতে হবে। ফ্যাসিস্ট দল বিচার হওয়ার পরে এই দল হিসাবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি দেশের জনগণ এইভাবে ভবিষ্যতে যাতে ফ্যাসিজম ফিরে না আসে সেটারও গ্যারান্টি দিতে হবে, সেটাই আমাদের মূল দাবি। আশরাফ ভাই, এখানে আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে অন্তর্বর্তী সরকারের আচরণ বেশ অদ্ভুত, এবং উনি সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টা উল্লেখ করেছেন, যে উনি দেশের বাইরে চলে গেলেন অথচ সুমনের বাসায় অভিযান চালানো হলো। সরকার এই অদ্ভুত আচরণটা আসলে কেন করছে? এবং সাবেক একজন রাষ্ট্রপতি দেশের বাইরে চলে গেল, সেটা নিয়ে এখন তদন্ত হবে। বিষয়টা কি তদন্তের ব্যাপার, যে উনি কি এমনি বাইরে চলে যেতে পারে? দেখেন, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। সাবেক রাষ্ট্রপতি বিদেশ যাওয়ার ক্ষেত্রে কি কোনো নিষেধাজ্ঞা ছিল? আমাদের জানা মতে না। তো ফলে যদি নিষেধাজ্ঞা না থাকে আদালতের, তাহলে তিনি নিয়ম অনুযায়ী যেতে পারেন, এবং তিনি গেছেন। এখন সরকার যদি মনে করে যে নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও তাকে দেশে বাইরে যেতে দেওয়া উচিত না, তাহলে তো সরকার সেটা থামাতে পারত। উনি তো আর পালিয়ে বর্ডার দিয়ে বেআইনিভাবে গোপনে যান নাই, প্রকাশ্যে গেছেন আমাদের সবচেয়ে বড় বিমানবন্দর দিয়ে। এবং তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে ব্যবস্থা নেওয়া হবে, কিভাবে ঘটলো এটা অবিশ্বাস্য, আমরা ভাবতে পারিনি, এরকম কথাবার্তা বলছে। তো একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে স্বাভাবিক নিয়মে দেশের বাইরে গেছেন, এটা সরকার জানতো না। এরপরে আপনার কি বলে বলির পাঠা করা হলো, দুইজনকে বরখাস্ত করে। তো এগুলো তো সরকারের খুবই কি বলবো নানান প্রশ্নের উদ্বেগ করে। এগুলো কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? আবার এই যে পাইকারি মামলার কথা আপনি বলছিলেন, বহু পাইকারি মামলা, আজগুবি মামলা, যেমনটা আওয়ামী লীগ 16 বছর ধরে বিরোধী দলের
বিরুদ্ধে দিয়েছে, শুধু বিরোধী দল না, তাদের মতের বিরুদ্ধে, তাদের অপছন্দের বহু মানুষের বিরুদ্ধে এরকম আজগুবি মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, এবং সেগুলো দিয়ে মানুষকে হয়রানি করেছে, নানানভাবে নির্যাতন করেছে। ওই চর্চাটা তো এখনও হচ্ছে, যদিও আমরা বিভিন্ন সময় আইন উপদেষ্টা সহ অনেকের মুখে শুনেছি এসব পাইকারি মামলা, আজগবি মামলা, এগুলো তারা চান না, কিন্তু সেগুলো বন্ধ করা যাচ্ছে না। আপনি যদি একটা অপরাধ করে থাকেন, যে আপনি একটা দুর্নীতির কাজ করেছেন, আপনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়া উচিত সুনির্দিষ্টভাবে, কোন ঘটনায় কীভাবে আপনি দুর্নীতি করেছেন তার ন্যূনতম একটা ভিত্তি থাকলে আপনি তার বিরুদ্ধে মামলা করবেন। দেখা গেল যে পাইকারি হারে খুনের মামলা দেওয়া হচ্ছে 200, 300, 400 মানুষের বিরুদ্ধে, এবং সেরকম মানুষ অনেকে হয়রানির শিকার হচ্ছেন। আর যেটা আপনি বললেন যে জামিন পাওয়া, জামিন তো আইনি বিধান আছে জামিন পাওয়ার। এখন কোন আদালত, কোন বিচারক, কোন মামলায় কি অপরাধে তাকে জামিন দিয়েছে কি দেয় নাই, সেখানেও কিন্তু আপনার ন্যায় বিচার যদি আপনি চান, আইনের শাসন চান, তাহলে একজন জঘন্য অপরাধীও কিন্তু আইনের আশ্রয় পেতে পারে, এবং যদি আপনার আইন পারমিট করে ওই মামলা এমন যদি ধারণা থাকে যেটা জামিন অযোগ্য, তাহলে জামিন দিতে পারে। কিন্তু জামিন দিলেই আমরা বলছি যে সরকার জামিন দিয়ে দিচ্ছে, তাদেরকে অপরাধী কি না সেটা বিচারে প্রমাণিত হবে। কিন্তু যেহেতু একটা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয় কারো বিরুদ্ধে, তাকে আদালত কেন জামিন দেবে না? যদি জামিন যোগ্য হয়, আদালত যদি মনে করে, এবং আদালতের সেই আদেশটাকে আমরা, এই আইনের শাসনের জন্যই তো আপনারা দীর্ঘদিন লড়াই করেছেন, অভ্যুত্থান করেছেন। এবং যেটা আমার কাছে খুব দুঃখ লাগে, গত 16 বছর যারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, যেসব রাজনৈতিক অরাজনৈতিক মানুষ, তারাই আবার এই আইনের শাসন বা আইনের বিধান, আইনের প্রয়োগ, মামলা দেওয়া, জামিন দেওয়া, এগুলোর ব্যাপারে যেভাবে বিরোধিতা করেন, তাতে মনে হচ্ছে যে তাহলে আইনের শাসনই চলা দরকার নাই, আইনের প্রয়োগ হওয়ারই দরকার নাই, বিচার আচার, আদালত, এই সব কিছু একেবারে মানে কি বলবো, ন্যায়ানুগভাবে চলবে না, সব কিছু যেন রাজনৈতিক বিবেচনায় চলবে। সেরকমটা তো আমরা চাই না। সেরকমটা চাইলে তো আর এই অভ্যুত্থান করে সরকারকে মানুষ সরাতো না। কিন্তু আপনি দেখেন, এত বড় অভ্যুত্থান হলো, যেই ধরনের অন্যায়, অবিচার, গুম, খুন, হত্যা, যা যা কিছু হয়েছে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই চলমান, এবং সেখানে যখন কোনো ব্যতিক্রম হয়, তখন সেটাকেই অপরাধ হিসেবে ধরে বলা হয়, কেন অমুক জামিন পেলো, তমুক জামিন পেলো। এটা তো আসলে তাহলে আইন মেনে চলা, আইনের শাসন। এই বিষয়টা আমি একটু শুনবো। আমি একটু আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো মাঝখানে আমরা আলোচনা শুনছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ, এবং সেখানে কিন্তু বেশ কয়েকটা নাম, যেমন আব্দুল হামিদের নাম শোনা গিয়েছিল, আইভি রহমানের নাম শোনা গিয়েছিল, এবং দেখলাম যে শিরিন শারমিনের নাম শোনা গিয়েছিল। আব্দুল হামিদ দেশের বাইরে চলে গেল, আইভি অ্যারেস্ট হলো। তাহলে ওই রিফাইন্ড আওয়ামী লীগের ওই আলোচনাটা কি আসলে ব্যর্থ হলো? আচ্ছা, ওই আলোচনার সাথে এটাকে আপনি মেলাতে পারেন যে, হ্যাঁ, ধরেন একটা কথা বলি, 16 বছর যারা অপরাধ করেছে, যত রকমের অপরাধ করেছে, প্রত্যেকের বিচার হওয়া উচিত, প্রত্যেকের। এইটা নিয়ে কারোর কোনো দ্বিমত? হ্যাঁ, কিন্তু আপনি শুধুমাত্র ওই দল বা ওই সরকার অথবা ওই দলের সাথে কোনো না কোনো রকমের সংশ্লিষ্টতার কারণে, আপনি একটা দলকে সমর্থন করার কারণে, ওই দলকে ভোট দেওয়ার কারণে আপনি অপরাধী হতে পারেন না। আপনি অপরাধ করে থাকলে অবশ্যই অপরাধী। কিন্তু আমরা একেবারে শেষ 30 সেকেন্ডে যদি এই রিফাইন্ড আওয়ামী লীগের এই, আমার মনে হয় যে এই যাদেরকে এখন ধরা হচ্ছে বা যাদের নিয়ে আলোচনা করা হচ্ছে, এই মানুষগুলো নেতৃত্বে যাতে আবার ওই দল পুনর্গঠিত হতে না পারে, সেই জন্য এরকমটা হতে পারে, এটা তো ভাবা অযৌক্তিক কিছু। অযৌক্তিক না। আমার সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।